তিন নম্বর মতবাদটাকে বলতেছি আমরা শক্তি, শক্তির শোষণ, শক্তির কি বললাম, শোষণ ও বিকিরণ বিষয়ক মতবাদ। ঠিক আছে, এটাকে আমরা বর্ণালী মতবাদও বলতে পারি, বর্ণালী মতবাদ। আমি তোদের একটা কথা বলেছিলাম মনে আছে, যে আলো আমাদের দেহে এসে যখন পড়ে তখন আমরা কি করি, তিনটা ঘটনা ঘটাই। সূর্যের আলো যখন আমার দেহে এসে পড়ে আমি তিনটা ঘটনা ঘটাই। এক হচ্ছে আলো শোষণ করি, প্রতিফলন করি আর প্রতিসরণ করি। আলো যদি প্রতিফলন না হতো তাহলে কিন্তু আমি তোমাকে, তুমি আমাকে দেখতে পারতা না, পারতা না। তাহলে আলোর প্রতিফলন হওয়া জরুরি। বিকিরণ মানে কিন্তু ওয়ান কাইন্ড অফ শক্তি নির্গমন, তাই না? প্রতিফলনে কি হয়, শক্তি তো নির্গতই হয়ে যায়, মানে বাধাপ্রাপ্ত হয়ে নির্গতই হয়ে যায়। তারপরে বিকিরণ হলে তার মানে আমাদের কোনো কোনো কিছু দেখতে পাওয়ার কথা, পাওয়ার কথা না। শোষণ হলে কিন্তু দেখার কথা না, বাট কোনো কিছু বিকিরণ হলে কি হয়, ওখান থেকে তো শক্তি বের হয়ে আসতেছে। এখন আমাদের মানব চক্ষুর কিন্তু দেখা একটা লিমিট আছে, তোমরা সবাই জানো লিমিট আছে। লিমিটটা কেমন? মানুষের চোখ 360 থেকে ধরো 700 ন্যানোমিটার পর্যন্ত দেখতে পারে। এটা তরঙ্গ দৈর্ঘ্য, এটা কি বলতো, তরঙ্গ। আমরা জানি যে আমরা যে আলো দেখতে পাই সেটা একটা তরঙ্গ। সেই তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য যদি 360 থেকে 700 ন্যানোমিটার পর্যন্ত হয়, সেই তরঙ্গ দৈর্ঘ্যকে আমরা দেখতে পাই। কিভাবে দেখতে পাই? বেনিয়াস ও কলা, বেগুনি, নীল, আসমানি, সবুজ, এই ভিন্ন ভিন্ন বর্ণের আলো আছে না? এই ভিন্ন ভিন্ন বর্ণের আলোর ভিন্ন ভিন্ন তরঙ্গ দৈর্ঘ্য রয়েছে। যেটা সবচেয়ে কম তরঙ্গ দৈর্ঘ্য সে হচ্ছে বেগুনি। সে কে বলতো? এই বেগুনি, মনে করে এখান থেকে শুরু হয়। আর সবচেয়ে বেশি তরঙ্গ দৈর্ঘ্য কার? লাল। তো লাস্টে ধরো 700 পর্যন্ত ধরো লাল দেখতে পাই, মানে আমরা বেগুনি থেকে লাল পর্যন্ত দেখতে পাই। এর বাইরে কোনো আলো আমরা দেখতে পাই না। এটা আমাদের চোখের একটা ইরর। এর বেশি কিছু আমরা চোখে পড়ে না, অল্প একটু দেখতে পাই। হ্যাঁ, বেনি আসো কলা। ঠিক আছে, যাক আমরা মরালটা বুঝাই। মরালটা হলো যে কোনো শক্তি বিকিরণ হলে সেটা আমাদের দেখতে পারার কথা। আর দেখতে পারার কথা, জিনিসটা দেখতে পারার কথা, ওটাকেই বলতেছি আমরা বর্ণালী। কি বলতেছি আমরা? এই জন্য বললাম যে এই মতবাদকে কি মতবাদ বলা যায়, কারণ এখানে কি হচ্ছে, বিকিরণ। বুঝছো? একটা মজার ঘটনা নোট করে নিবা সারা জীবনের জন্য, যে এই যে বর্ণালী কথা বলা হচ্ছে, এই জিনিসটা বিজ্ঞানী বোর কিন্তু আবিষ্কার করেছেন। বাট আবিষ্কার করার সময় তিনি এটা মানে প্রবলেম বলে গেছেন। তিনি শুধুমাত্র যে সকল মৌলের মধ্যে একটা মাত্র ইলেকট্রন আছে, কি বললাম, যে সকল মৌলের মধ্যে শুধুমাত্র একটা মাত্র ইলেকট্রন আছে তাদের ওই বর্ণালীর সম্বন্ধে আমাদের জ্ঞান দিয়েছেন। এর বাইরে তিনি কিছু বলতে পারেন নাই। আমি বোঝাচ্ছি। ধরো হাইড্রোজেন, হাইড্রোজেনের মধ্যে কয়টা ইলেকট্রন আছে? একটা। তাহলে হাইড্রোজেনের বর্ণালী কিন্তু তিনি কি করতে পারছেন, ব্যাখ্যা করতে পারছেন। আমি যদি বলি ভাইয়া ও হিলিয়াম পারছে, তাহলে কি পারবে? হিলিয়াম তো পারবে না, কিন্তু হিলিয়াম প্লাস পারবে। কেন? হিলিয়ামে প্রোটন থাকে দুইটা, বাট আমি বলেছিলাম প্লাস থাকলে এক বাদ দিবা। তাহলে এখানে কয়টা ইলেকট্রন আছে? তাহলে এটারও কিন্তু বর্ণালী ব্যাখ্যা করতে কে পারবে? বোর পরমাণু মডেল পারবে। যেমন লিথিয়াম পারবে না, বাট লিথিয়াম 2+ কিন্তু পারবে। কেন? কারণ লিথিয়ামের প্রোটন আছে কয়টা? তিনটা। তিন থেকে দুই বাদ দিলে আবারও কয়টা হলো? তারপরে যাদের একটা মাত্র ইলেকট্রন রয়েছে তাদের বর্ণালী ব্যাখ্যা করতে পারে কে? বিজ্ঞানী বোর পরমাণু মডেল। আমি কি বোঝাতে পারছি? আর একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলি। তো ওই সময় তো অত বেশি ভালো অনুবীক্ষণ যন্ত্র আবিষ্কার হয় নাই, অত বেশি উন্নত, যেটা মনে করো একদম জুম করে সব দেখে ফেলবে। ওই সময় তো অত ভালো উন্নত মাইক্রোস্কোপ কি হয় নাই, আবিষ্কার হয় নাই। তো তিনি যখন বর্ণালী ব্যাখ্যা করতেছিলেন তিনি বলছিলেন বর্ণালীগুলো দেখতে রেখার মতো। কেমন বলছিলেন? রেখার মতো, টানা রেখা। বাট পরবর্তীতে যখন আরো ইলেকট্রো মাইক্রোস্কোপ আবিষ্কার হলো, মানে আরো উন্নত, তখন এটাকে দেখা গেল কি জানো, আসলে এগুলা রেখার মতো না, এগুলা ক্ষুদ্র ক্ষুদ্র শক্তির সমষ্টি, মানে শক্তি কণার কি বলতো, এই দেখো মানে আগের বার তিনি বলেছেন বর্ণালীটা কেমন দেখতে, রেখার মতো। পরে এটাকে জুম করে দেখা গেল আসলে রেখা না, এগুলা কি, ক্ষুদ্র ক্ষুদ্র প্যাকেট। মনে করেন একটা প্যাকেট, এই একটা প্যাকেট, এই একটা প্যাকেট, এরকম প্যাকেটের সমষ্টি। মানে বর্ণালীকে তিনি বলেছিলেন রেখা বর্ণালী, পরবর্তী দেখা গেল রেখা বর্ণালী না, এটা কেমন, ডট 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 ডট, মানে প্যাকেট, বিভিন্ন শক্তির প্যাকেটের সমষ্টি আকারে সৃষ্টি হয়েছে। তাহলে এটা কিন্তু একটা বোর পরমাণু মডেলের কি ত্রুটি, তাই না? বলো কি বলতো, ত্রুটি। যাই হোক, আমরা দেখতে যাচ্ছি বিজ্ঞানী বোর আসলে কি বলেছেন, তার চেষ্টা আসলে কি ছিল। তার চেষ্টা ছিল এরকম, আমরা আগে থেকেই জানি এই সকল কক্ষপথে থাকার সময় ইলেকট্রন কোনো শক্তি শোষণও করে না, কোনো শক্তি বিকিরণও করে না, করে না কিন্তু, তাই না? বলো, করে না। তাহলে এখানে একটা ইলেকট্রন ঘুরতেছে, ঠিক আছে। এখন বাইরে থেকে তুমি মনে করো শক্তি দিলা, কি দিলা, বাহির থেকে আমরা শক্তি দিলাম, ও তো নিজে থেকে কোনো শক্তি শোষণ বা বিকিরণ করে না। বাট আমি যদি বাইরে থেকে দেই, সেটাও নিতেই পারে, সেটাও কি করতে পারে। তাহলে এই শক্তি যখন তার কাছে যায়, তার কাছে যায়, তাহলে সে কি হয়, শক্তি শোষণ করে।
এখন তোমরা সবাই জানো যেটা নিউক্লিয়াসের কাছের কক্ষপথ ওখানে শক্তি কম, এখানে শক্তি কি বেশি, এখানে কি আরো বেশি, যত দূরে যাবো তত কি হবে বেশি। তাহলে ও এখানে তো একটা নির্দিষ্ট শক্তি নিয়েছিল, এখন তুমি যদি ওকে অনেক বেশি শক্তি দাও সে কি থাকবে? সে বলবে আমার কাছে এখন শক্তি বেশি হয়ে গেছে, আমি এর কক্ষপথে থাকবো না, আমি লাফ দিয়ে কই চলে যাবো। তখন সে এখান থেকে লাফ দিয়ে এই শক্তি স্তরে গমন করবে। কথা থাকে যে তুমি কিন্তু এই মাঝখানে কোথাও থাকতে পারো না, হয় তোমাকে কোনো না কোনো কই থাকা লাগবে, কক্ষপথে থাকা লাগবে। তখন সে লাফ দিয়ে উপরের শক্তি স্তরে চলে গেল। তাহলে কখন লাভ দেয়? যখন তুমি শক্তি কি করো, শোষণ করো। কি করো? শোষণ করো। এখন ধরো আমরা যদি এই বাইরে থেকে শক্তি দেওয়া বন্ধ করে দেই, কি করে দেই? বন্ধ করে দেই, তাহলে ওটা কি তার নিজের শক্তি ছিল? তাহলে সে কি আর ওই উপরতলায় থাকবে? এখন সে আর কি করবে? বলে আমার যেহেতু শক্তি না, তাহলে আমি এখন বিকিরণ করি। যে শক্তি সে শোষণ করেছিল সেই শক্তি সে কি করবে? বিকিরণ। বিকিরণ করে আবার চলে আসবে কোথায়? লাফ দিয়ে নিচের শক্তি স্তরে ফিরে আসবে। তাহলে নিচের শক্তি স্তরে কখন আসে? যখন তুমি বিকিরণ করবা। শক্তি কি করবা? বিকিরণ। আমার কথা সবাই বুঝছো? এখন বিজ্ঞানী বোরের ইচ্ছা ছিল এই যে শক্তি সে শোষণ করলো বা বিকিরণ করলো, সে কতটুকু বিকিরণ করলো বা কতটুকু শক্তি সে শোষণ করলো, এটা বের করা। এটা কি করা? বের করা। বা এরকম প্রশ্ন কিন্তু আসতে পারে যে একটা ইলেকট্রন 4 নম্বর কক্ষপথে ছিল, 4 নম্বর থেকে সে 3 নম্বর কক্ষপথে আসছে, বা 3 নম্বর থেকে কোথায় গেছে? 4 নম্বর কক্ষপথে গেছে। নড়তেছে ওটা, নড়াচড়া করো না। তাহলে তুমি 4 নম্বর থেকে কোথায় আসছো? 3 নম্বরে আসছো। তাহলে কতটুকু শক্তি বিকিরণ করছো বের করে দাও। বলতে পারে, বা বলতে পারে যে 4 নম্বর কক্ষপথ আর 3 নম্বর কক্ষপথের মধ্যে শক্তি পার্থক্য বের করো। কি বলো? শক্তি পার্থক্য বের করতে পারবে না। তুমি যদি 4 নম্বর কক্ষপথের শক্তি বের করতে পারো, তুমি যদি 3 নম্বর কক্ষপথের শক্তি বের করতে পারো, বিয়োগ করলে কি হয়ে যাবে? শক্তি পার্থক্য বের করা যাবে। বুঝনি কথাটা আমার? যাবে। আর যাও, এটা পরের ব্যাপার, প্রশ্ন আমরা পরে দেখবো। তো এই যে শক্তি কতটুকু তুমি শোষণ করলা বা বিকিরণ করলা, এটা বের করার সূত্র ছিল ই মানে এনার্জি মানে শক্তি, এটা সমানুপাতিক হচ্ছে এফ। এফ মানে কি? কম্পাঙ্ক। এফ মানে কি? মানে এটা হচ্ছে কম্পাঙ্কের সমানুপাতিক। কার সমানুপাতিক? কম্পাঙ্কের সমানুপাতিক। কার কম্পাঙ্ক? তরঙ্গের কম্পাঙ্ক। কার কম্পাঙ্ক? তরঙ্গের কম্পাঙ্কের সমানুপাতিক। শক্তি হচ্ছে তরঙ্গের কম্পাঙ্কের সমানুপাতিক। কথা কি সবাই বুঝছো? এখন ঘটনা হচ্ছে আমরা মেন সমস্যা আমরা কম্পাঙ্কই বুঝি না। কি বুঝি না? কম্পাঙ্কই বুঝি না। কিভাবে বুঝবো? দেখো, আমি আগেও বলেছি শক্তি একটা তরঙ্গ। শক্তি কি? একটা তরঙ্গ। মনে আছে? আচ্ছা, এখন এই যে তরঙ্গের কিছু কি রয়েছে? বৈশিষ্ট্য রয়েছে। তরঙ্গের কিছু কি রয়েছে? তরঙ্গ তো সামনের দিকে আগাচ্ছে, তাই না? তো তরঙ্গের বেগ আছে না? তো তরঙ্গের বেগকে বেগ ভি না বলে সি বলা হয়। কি বলা হয়? কারণ এটা আলো, শক্তি, আলোর বেগকে আসলে সি দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয়? সি এর মান কিন্তু তোমাদের আমি লিখে দিছি 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। সবাই কি বুঝছো? আবার আমি বলেছিলাম যে এরকম একবার কমপ্লিট করলে তাকে বলি একটা পর্যায়। কি বলেছিলাম? একটা বা একটা দোলন। মনে আছে? বা একটা কি বলেছিলাম? স্পন্দন। মানে এখান থেকে স্টার্ট করে সে একবার এই অবস্থায় ফিরে আসলে এই ঘটনাকে বলি আমরা একটা পর্যায় বা একটা দোলন বা একটা স্পন্দন। এই একটা পর্যায় সম্পূর্ণ করতে সময় লাগছে না? সময় লাগছে না? সাবি মনোযোগ দাও। এরকম একটা পর্যায় সম্পূর্ণ করতে সময় লাগছে না? এই সময়টাকে বলা হয় পর্যায়কাল। কি বলা হয়? এটাকে প্রকাশ করা হয় টি দ্বারা। কি দ্বারা প্রকাশ করা হয়? টি দ্বারা। মাথায় ঢুকছে? এখন আমরা বলতেছি 1 সেকেন্ডে তুমি যে কয়টি কি করতে পারবা, এরকম পর্যায় দিতে পারবা। কি দিতে পারবা? পর্যায় দিতে পারবা। সেটাকেই বলা হয় কম্পাঙ্ক। সেটাকে বলা হয় কি? এটা কি বুঝছো? তুমি না, তরঙ্গের কথা বললাম। তাহলে 1 সেকেন্ডে তরঙ্গ যে কয়টি এরকম পর্যায় দিতে পারবে সেটাই হলো তার কি বলতো? কম্পাঙ্ক। যেমন আমি যদি তোমাদের বলি, মনে করো এটা 1 সেকেন্ডের ঘটনা। কয় সেকেন্ডের ঘটনা? তাহলে 1 সেকেন্ডে কয়টা হয়েছে বলতো? একটা, দুইটা। তাহলে কয়টা পর্যায় কমপ্লিট করছে? 3টা। তাহলে 1 সেকেন্ডে 3টা, মানে তাহলে কম্পাঙ্ক কত হবে? 3। মানে 1 সেকেন্ডে তুমি যে কয়টা পূর্ণ দোল দিতে পারবা তোমার কম্পাঙ্ক কত হবে? ততই হবে। তাহলে কম্পাঙ্কটা সংখ্যা। কম্পাঙ্কটা কি? সংখ্যা। মাথায় ঢুকছে সবার? তাহলে আমি বলতে পারি না যে এফ সমান বলা যায় n/t? বলা যায় না কথাটা? যে আমি বলতে পারি হবে যে টি সময়ে তুমি ধরো n সংখ্যক কি দিছো? কম্পাঙ্ক। কম্পাঙ্ক না, দোল দিছো। ধরো তুমি টি সময়ে n সংখ্যক কি করছো? পর্যায় দিছো। দিতেই পারো। তাই তুমি একক সময় কয়টা দিবা? n/t। এই যে একক সময়ে তুমি যে কয়টা দিবা সেটাই তো তোমার কি? কম্পাঙ্ক। তাহলে কম্পাঙ্কের সূত্রটা মনে রেখো। কম্পাঙ্ক এফ সমান লেখা যায় n/t।
এন মানে হচ্ছে সংখ্যা, এন মানে কি বলো, সংখ্যা। আর টি মানে কি, সময়। যদি তোমাকে বলে, ঠান্ডা মাথায় বলো দেখি, গৌরব বলো, যদি তোমাকে বলে তুমি 10 সেকেন্ডে 100টি দৌড় দাও, কম্পাঙ্ক কত হবে? 100 ভাগ 10 মানে কত? 10। তাহলে কম্পাঙ্ক কত হলো? 10। মানে 1 সেকেন্ডে তুমি কয়টা দিবা? 10টা দিবা। সেটাই তোমার কি বলতো, কম্পাঙ্ক। সব কি বুঝতে পারছো? আমরা এখন একটু বুঝলাম, তোমরা দেখে নিও ইউটিউব থেকে। এখন আমি একটা সুন্দর কথা বলি, তুমি যদি টি সময়ে, টি মানে কি, পর্যায়কাল না? টি মানে কি বলো? তোমরা তো একটু আগে শিখালাম যে টি মানে পর্যায়কাল কি জিনিস? একটা দোল দিতে যে সময় লাগে সেটাই পর্যায়কাল। তাহলে উল্টা করে ভাবো তো, তাহলে টির সময় তুমি কয়টা দোল দাও? একটা দোল দিতে যে সময় লাগে সেটাই তোমার পর্যায়কাল। তাহলে তুমি টি সময় কয়টা দোল দাও? একটা বেশি দিতে পারবে না। তাহলে টি সময় তুমি দোল দাও কয়টা? একটা। তুমি বলো তাহলে একক সময় কয়টা দিবা? একক সময়ে তুমি, একক সময়ে তুমি যে কয়টি দোল দিবা সেটাই তোমার কি, কম্পাঙ্ক। তাহলে কম্পাঙ্কের আমরা 8টা সূত্র পেয়ে গেলাম। 1/t লেখা যায়। দুইটা সূত্র শিখলাম, একটা হলো এফ সমান n/t, আরটা হচ্ছে 1/t। খেয়াল করে দেখো, আমি যদি কম্পাঙ্কের একক বের করতে চাই, টি এর একক কি, সেকেন্ড না? তাহলে এফ সমান কি হলো, সেকেন্ড ইনভার্স 1 হয়ে গেল না? কারণ এটা কি, 1 এর কোনো একক নাই, টি এর একক কি, সেকেন্ড। সেকেন্ড উপরে গেলে কি হয়, সেকেন্ড ইনভার্স 1। এই কম্পাঙ্কের আবিষ্কার হচ্ছিল বিজ্ঞানী হার্স, তাই আমরা ওর নাম অনুসারে কি বলি এটাকে, এইচ-জেড। কম্পাঙ্কের এককে কি বলি আমরা, এইচ-জেড। তোর পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে তোমার একটা তরঙ্গ দেখছো, সেই তরঙ্গের কম্পাঙ্ক হচ্ছে 50 হার্জ, তুমি 50 হার্জ বলতে কি বুঝো? তুমি 1 সেকেন্ডে কয়টা দোল দিবা? 50টা দোল দিবা। বুঝতে পারছো? তুমি 1 সেকেন্ডে কয়টা দোল দিবা? 50টা দোল দিবা। তাহলে আমরা ই সমানুপাতিক যে এফ, এটা খুব ভালোভাবে বুঝতে পারছি এখন। তাহলে এফটা হচ্ছে তরঙ্গের কম্পাঙ্ক, তরঙ্গের। এখন এই চিহ্ন দিয়ে তো ম্যাথ করতে পারবো না, তোমাকে সমান চিহ্ন আনতে হবে। কি আনতে হবে? তো ওই যে প্লাঙ্কের ধ্রুবক মনে আছে, এই সেপ, ধ্রুবক আনলে এই প্রপোর্শন মানে সমানুপাতিক চিহ্ন উঠে গিয়ে সমান চিহ্ন বসে। বুঝতে পারছো কথাটা? তাহলে ই সমান কি লেখা যায়, এই সেপ। এটাই আমার বোর্ডের একটা সূত্র, যে সূত্রের সাহায্যে আমরা কোনো তরঙ্গের কম্পাঙ্ক দিলে আমরা সেই শক্তি বের করতে পারবো, যে আসলে এই তরঙ্গটা কত শক্তি সম্পন্ন। এটা কমন সেন্স দিয়ে বলো তো দেখি। আমি এটা বলেছিলাম মনে হয় যে তরঙ্গ দৈর্ঘ্য আর কম্পাঙ্ক পরস্পরের বিপরীত রাশি। পরস্পরের কি রাশি? এ যদি বড় হয়, এ হয় ছোট। বুঝছো? মানে সহজে বুঝো, যদি কারোর সাইজ বেশ বড় হয় তাহলে তার অনেক দূর গিয়ে গিয়ে একটা পর্যায়ে হলো, তাই না? আর যদি কারোর সাইজ ছোট তাহলে কি হবে, অল্প সময়ের মধ্যে দেখো একটা দোল কমপ্লিট করছে। তার মানে তরঙ্গ দৈর্ঘ্য বড় হলে সময় কি লাগে, বেশি লাগে। এই জন্য কম্পাঙ্ক কি হয়ে যায়, কম। সবাই কি বুঝছো? তরঙ্গ দৈর্ঘ্য বেশি হলে পর্যায়কাল কি, সময় লাগে বেশি। আর তোমরা দেখতেই পাচ্ছ সময়ের সাথে কম্পাঙ্কের সম্পর্ক কি, ব্যস্তানুপাতিক। সময় বেশি হলে কম্পাঙ্ক কি হবে, কম। এই যে সময় কম, সময় বেশি, কম্পাঙ্ক কি, কম। সময় যদি কম হতো, কম্পাঙ্ক কি হতো। সবাই কি বুঝছো? সবাই বুঝছো আশা করি। তাহলে মোটামুটি আমরা ডিসিশন নিতে পারবো এখন আমরা। এই যে আমি তোমাদের বললাম না, বেনি আসহ কলা, কি যেন বললাম বলতো সাকিব? বেগুনিয়া, বেগুনিয়া লাল, কার তরঙ্গ দৈর্ঘ্য বেশি? লাল, তাই না? তা লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য কি, বেশি। ল্যামডা কি, ল্যামডা, ল্যামডা হলো তরঙ্গ দৈর্ঘ্য। ল্যামডা কি, তরঙ্গ দৈর্ঘ্য। তোমাদের মনে আছে যে একটা তরঙ্গ একটা পর্যায় সম্পূর্ণ করতে গিয়ে যতখানি দৈর্ঘ্য কি করে, অতিক্রম করে, সেটাই তার কি, তরঙ্গ দৈর্ঘ্য। মনে না থাকলে আমার চিত্র আঁকায় দেখা দিচ্ছি। এই যে এখান থেকে এইটুকু হলো তরঙ্গ দৈর্ঘ্য, এই যেটুকু, মানে এখান থেকে এইটুকু যেতে গেলে সে যতখানি পথ অতিক্রম করছে এটাকে বলা হয় কি, এটাকে ল্যামডা বলি আমরা। কি বলি? ল্যামডা মানে কি, তরঙ্গ দৈর্ঘ্য। তুমি বুঝতেছো এখন? আচ্ছা, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য বুঝলাম। তাহলে লাল আলোর ল্যামডা কি, সব থেকে বেশি। তাহলে এর সময় লাগবে বেশি, সময় লাগবে কি, বেশি। তাহলে কম্পাঙ্ক কি লাগবে, তাহলে অবশ্যই লাল আলোর কম্পাঙ্ক কি, কম। তাহলে আমি যদি কথা বলি, এর শক্তিও কম। কারো কোনো আপত্তি আছে? বলো। একটু বেশি ক্লাস, শক্তি সমানুপাতিক কম্পাঙ্ক। তাহলে কম্পাঙ্ক কম হলে কি কম হবে, কম্পাঙ্ক কম হলে শক্তিও কি হবে, কম হবে। কথা কি বুঝতে পারছো না বুঝো নাই? সেম ভাবে আমরা বলতে পারি বেগুনি, বেগুনির ল্যামডা কি বলো, কম। ল্যামডা যদি কম হয়, টিও লাগে কম, তাহলে কম্পাঙ্ক কি লাগবে, বেশি। কম্পাঙ্ক বেশি হয়ে গেল, তাহলে শক্তিও কি হবে বলো। তাহলে মনে রাখবা সারা জীবন, বেগুনি আলোর শক্তি বেশি, লাল আলোর শক্তি কি, কম। ওটা তো সেম কাহিনী, তোমরা তো ছোটবেলায় শিখছো, বেনি আসো।
তাহলে আমি বলতে পারি আমি যত বাম দিক থেকে ডান দিক যাব তরঙ্গ দৈর্ঘ্য বাড়বে, সময় কি লাগবে বেশি, কম্পাঙ্ক কি হবে কম, শক্তি কি হবে কম্পাঙ্ক কম হলে শক্তিও কি হয় কম। এখন এখন মনে হয় বুঝতে পারছো, পারছো না বুঝতে? আচ্ছা আর একটা মিনিট লাগবে, আমাদের একটুখানি সময় লাগবে। আমরা ই সমান বলেছি এইচ এফ, তাই না? এখন তোমরা জানো এস সমান ভিটি, আমরা গতির অধ্যায় শিখেছি, ক্লাস এইটেও শিখেছি। এস সমান কি লেখা যায়? এস মানে কি দূরত্ব, তাহলে এস এর জায়গায় কি আমরা ল্যামডা লিখতে পারি না? ল্যামডা মানে তো দূরত্ব, তরঙ্গ দৈর্ঘ্য। ভি এর জায়গায় সি লিখতে পারি না? বেগের জায়গায় তো সি লিখতে পারি, বলছিলাম যে তরঙ্গের বেগকে আমরা সি দ্বারা প্রকাশ করি। টি এর জায়গায় বড় হাতে টি লিখতে পারি না? পর্যায়কাল। তাহলে সি সমান কি লেখা যায়? ল্যামডা বাই টি। আচ্ছা মনে মনে ভাবো, ওয়ান বাই টি মানে কি ছিল? ওয়ান বাই টি মানে এফ ছিল, তাহলে সি সমান কি লেখা যায়? এফ ল্যামডা লেখা যায়। তাহলে এফ সমান কি লেখা যায়? সি বাই লেখা যায়। তাহলে ই সমান আমি এফ এর জায়গায় লিখতে পারি সি বাই ল্যামডা বা এইচ সি বাই কি। তাহলে দুইটা সূত্র মনে রাখবা, ই সমান এইচ এফ আর হচ্ছে ই সমান এইচ সি বাই ল্যামডা। সব কি বুঝছো না বুঝতে কষ্ট হলো? সি এফ হচ্ছে কম্পাঙ্ক, সি হচ্ছে বেগ, আর ল্যামডা কি তরঙ্গ দৈর্ঘ্য, এইচ মানে কি প্লাঙ্কের ধ্রুবক, ই মানে শক্তি। লাস্ট কোশ্চেন করি অন্তরের কাছে, শক্তির একক কি? শক্তির একক কি? শক্তির একক হচ্ছে জুল। শক্তির একক কি বলতো? ওই যে তোমরাই তো একটু আগে বলছিলা ই সমান হচ্ছে এইচ এর, আমরা যখন এইচ এর মান লিখেছিলাম 6.626 গুণন 10 পাওয়ার -34 জুলসেন। কেন লিখছিলাম দেখো, আমরা যদি এইচটাকে এক পাশে রাখি তাহলে ওপাশে লেখা যায় ই বাই এফ। আমরা তো এইচ এর একক বের করতে চাই, ই এর একক হচ্ছে জুল, বুঝছো? আর এফ এর একক কি পার সেকেন্ড না? এই পার সেকেন্ড উপরে নিয়ে গেলে শুধু সেকেন্ড থাকে, এই জন্য এইচ এর একক কি হয়ে গেল, বুঝছো? শক্তির একক যদি জুল না জানো তাহলে তুমি ম্যাথ করে লাভ কি? লাভ আছে? সবাই বুঝছো এবার? ক্লিয়ার? তাহলে আমাদের বোর পরমাণু মডেল নিয়ে আর কোনো কি নাই, সমস্যা নাই। তবে বোর পরমাণু মডেলও কি আছে, ত্রুটি আছে, কিন্তু তোমাদের অলরেডি বুঝে ফেলছো। যেমন একটা ত্রুটি কি বললাম, একটা ত্রুটি বললাম যে তিনি বলেছে বর্ণালীগুলো হচ্ছে রেখার মতো, পরে জানা গেল এগুলো হচ্ছে প্যাকেট আকারে, শক্তির প্যাকেট আকারে থাকে, দেখলাম না? এরকম আরো কিছু ত্রুটি আছে, তোমরা একটু বই পড়ে নিবা, না বুঝলে আমাকে বলবা। তবে আমরা এটুকু বুঝতে পারছি রাদারফোর্ড পরমাণু মডেলের চাইতে বোর পরমাণু মডেল অনেক বেটার, তাই না? এবং আমাদের বোর্ড কোশ্চেনে কিন্তু বেশিরভাগ কোশ্চেন এমনই হয় যে রাদারফোর্ড আর বোর্ডের মধ্যে কোনটা ভালো, যেটা ভালো কেন ভালো যুক্তি দাও। পারবো না? আমি তো বুঝাইছি, ম্যাক্সওয়েলের প্রবলেম সলভ করছে, কক্ষপথের আকৃতি সলিউশন করছে, কৌণিক ভরবেগ নিয়ে বিষয়ে জ্ঞান দিছে, বর্ণালী নিয়ে কথা বলছে। তবে সমস্যা কি করছে, এক ইলেকট্রন ছাড়া সে কি করতে পারে নাই, বর্ণালী ব্যাখ্যা করতে পারে নাই, এটা একটা ভুল। সে বহু ইলেকট্রনের ক্ষেত্রে বর্ণালী কেমন হবে সে বিষয়ে কোনো জ্ঞান আমাদের দিতে যাও। সবাই বুঝতে পারছো? ভালো থাকো।